কেমন আছো সবাই? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের কি ক্লাস ছিল আজকে নাকি? না স্যার, সকালে কোনো ক্লাস ছিল না আজকে। এটা প্রথম। জি স্যার। শুরু করছি আজকের ক্লাস তাহলে। 145 থেকে। এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, এটার নাম। হ্যাঁ, তো অনেক সময় দেয়া থাকে তোমাদের কোশ্চেনে, দেখলাম যে ডিফাইন ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার মানে প্রপার ইন্টিগ্রাল না, তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল মানে হচ্ছে আমরা মনে রাখবো যে এখানে কোথাও না কোথাও ইনফিনিটি আছে। তো এরকম দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে ইনফাইনাইট রেঞ্জ, মানে রেঞ্জটা ইনফাইনাইট হতে পারে, যে ধরো লোয়ার লিমিট বা আপার লিমিট যে কোনো একটা ইনফাইনাইট। হ্যাঁ, অথবা তোমার দুটো ইনফাইনাইট হতে পারে, এরকম হতে পারে। আর আরেকটা হতে পারে যে ফাংশনটা আমরা ইন্টিগ্রেশন করছি, সেই ফাংশনের মধ্যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। মানে কোন একটা জায়গায় দেখা যাচ্ছে যে এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, মানে ইনফাইনাইট পাওয়া যাচ্ছে। এই দুই রকম কেস হতে পারে আর কি। হ্যাঁ, তো আমরা কি বলি, ডেফিনেশনটা এরকম: ইফ ইন অ্যান ইন্টিগ্রাল either the range is infinite, or the integrand has an infinite discontinuity in the range. ইন্টিগ্র্যান্ড মানে যেটা আমরা ইন্টিগ্রেশন করছি, যে এফ অফ এক্স, হ্যাঁ, সেটার ভিতরে যদি যে রেঞ্জটাতে আমি ইন্টিগ্রেশন করছি এ টু বি, এর ভিতরে কোথাও ইনফাইনাইট ডিসকন্টিনিউটি যদি থাকে, তাহলে দেন দ্য ইন্টিগ্রাল ইজ কল্ড ইমপ্রপার ইন্টিগ্রাল। এটা গেল আমাদের সংজ্ঞা। এখন তাহলে দুই রকম হতে পারে, রেঞ্জ ইনফাইনাইট হতে পারে, অথবা ফাংশনের মধ্যে তোমার ডিসকন্টিনিউটি থাকতে পারে। তো আমরা যদি তোমার রেঞ্জ ইনফাইনাইট হয়, এটার ক্ষেত্রে তিনটা কেস এরকম, যে ধরো আপার লিমিটটা ইনফাইনাইট হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা কম্পিউট করি কিভাবে, 0 to infinity f of x dx is defined as, এরকম ভাবে লিখি যে ইনফাইনাইট ইপসাইলন। হ্যাঁ, এটা কিন্তু বিলং টু চিহ্ন না, এটা ইপসাইলন আর কি। ইপসাইলন টেন্ডস টু ইনফিনিটি, লিমিট ইপসাইলন টেন্ডস টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন এ টু, এখানে কি ছিল যে ইনফিনিটি ছিল, ওই ইনফিনিটির জায়গায় আমি ইপসাইলন দিয়ে দিলাম এফ অফ এক্স ডিএক্স। এখন এইটার যদি মান বের করা যায়, তার মানে এই যদি লিমিটটা এক্সিস্ট করে আর এফ অফ এক্স যদি ইন্টিগ্রেবল হয়, তাহলে সেই ইন্টিগ্রেশনটা আমরা বলি যে এটার লিমিটটা, এটার ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে। আর যদি এরকম হয় যে এটা ইন্টিগ্রেবল না, অথবা এর লিমিটটা এক্সিস্ট করে না, তাহলে আমরা বলি যে এটা এফ অফ এক্স ইজ নট ইন্টিগ্রেবল। মানে আমরা বলি যে কি বলি যে ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে না। তো মাইনাস, তোমার লোয়ার লিমিটের ক্ষেত্রেও একই, যে এই মাইনাস ইনফিনিটিটাকে আমরা এপসিলন দিয়ে রিপ্লেস করে দিই, আর দিয়ে দিই এপসিলন টেন্ডস টু ইনফিনিটি। এখন যদি এই লিমিটটা এক্সিস্ট করে, তাহলে ইন্টিগ্রেশনটা তোমার আমরা বলি যে কনভার্জেন্ট বলি, বা বলি যে এই ইন্টিগ্রেশনটা পাওয়া যাবে। আর যদি দুটোই থাকে, তাহলে ধরো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি থাকে, তাহলে আমরা ওটা দুটো অংশে ভাগ করে নিই। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স কে এরকম লিখি, মাইনাস ইনফিনিটি টু এ আর এ টু ইনফিনিটি। এখন এটাকে ওই আগের প্রথমটা দ্বিতীয়টা অনুযায়ী দুটো এপসিলন, একটা এপসিলন আর একটা এপসিলন ড্যাশ দিয়ে লিখে, আমরা যদি দুটো ইন্টিগ্র্যান্ডই তোমার যে এক্সিস্ট করে, তাহলে আমরা এটার মান বের করি আর কি। হ্যাঁ, তো এখন আরেকটা তোমার ইমপ্রপার ইন্টিগ্রাল আরেক ধরনের, সেটা হচ্ছে এরকম হয় যে তোমার এই লিমিটের ভিতরে তোমার সমস্যা, যে সরি ফাংশনের মধ্যে সমস্যা, যে ফাংশনটা যেটা দেয়া আছে সেটা ধরো ইনফাইনাইট হয়ে যায় কোন একটা পয়েন্টে। তো বলা হচ্ছে যে ইফ এফ অফ এক্স ইজ ইনফাইনাইটলি ডিসকন্টিনিউয়াস অনলি এট দ্য এন্ড পয়েন্ট এ, ধরো এ টু বি আছে, এ পয়েন্টে ইনফাইনাইটলি ডিসকন্টিনিউয়াস, তাহলে আমরা এরকম এ প্লাস ইপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করি, আর ইপসিলন টেন্ডস টু 0 দিয়ে দিই। হ্যাঁ, যদি এটা এক্সিস্ট করে তাহলে ইন্টিগ্রেবল বলা যায়, আর যদি না হয় তাহলে ইন্টিগ্রেবল আমরা বলি না, যে বলি যে এটা ইন্টিগ্রেবল না। বি তে যদি বি পয়েন্টে যদি ডিসকন্টিনিউটি থাকে, তাহলে আমরা এ টু বি, তো তাহলে নিচে হচ্ছে এ প্লাস ইপসিলন থেকে শুরু করি, বি প্লাস ইপসিলন দিলে কি হবে, বি এর চাইতে বড় হয়ে যাবে, তার জন্য আমাকে নিতে হবে বি মাইনাস ইপসিলন। ওকে, তো দ্বিতীয়টার জন্য আমাকে নিতে হবে হচ্ছে তোমার এই কি বলে যে বি মাইনাস ইপসিলন পর্যন্ত। খেয়াল করো যে এ থেকে বি মাইনাস ইপসিলন পর্যন্ত, যেখানে কিনা ইপসিলন টেন্ডস টু 0। ওকে, আর যদি মাঝামাঝি কোনো পয়েন্টে থাকে, ধরো এ আর বি এর মাঝে সি, আমরা ইন্টিগ্রেশন করছি এ থেকে বি পর্যন্ত, এর মাঝামাঝি কোনো পয়েন্টে দেখা যাচ্ছে ডিসকন্টিনিউটি আছে, তাহলে সে পয়েন্ট পর্যন্ত আমরা যাই, যে এ থেকে সি মাইনাস ইপসিলন পর্যন্ত যাই, আর সি প্লাস ইপসিলন থেকে বি পর্যন্ত যাই। এই যে এখানে চিত্র রেখেছি, এ থেকে তোমার সি মাইনাস ইপসিলন পর্যন্ত,
আর সি প্লাস ইপসিলন থেকে বি পর্যন্ত ইপসিলন না দিয়ে ইপসিলন ড্যাশ দিয়ে আর কি দুটো আলাদা আলাদা ভেরিয়েবল নেওয়াই ভালো। তো এইভাবে আমরা অঙ্কগুলো করি আর কি। এখন আমরা দেখতে চাই যে আমরা অঙ্ক করে যে আসলে কিভাবে এটা করা হয়। অঙ্ক দেয়া আছে, এটা কভার করা হয়েছে তোমাদের বিভিন্ন সালে যেসব কোশ্চেন গুলো আছে, বিশেষ করে সেখান থেকে তুলে আমি কিছু এখানে নিয়েছি। তো এখন ধরা যাক প্রথমটা, এটা 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা করতে বলা হয়েছে। তো এইটার ক্ষেত্রে দেখো, তাহলে আমি ওইটাকে লিখতে পারি 0 টু ইপসিলন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, যেখানে ইপসিলন টেন্ডস টু ইনফিনিটি। এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে নিচে নামিয়ে দিতে পারি আমরা, তাহলে 1 বাই তোমার ই টু দি পাওয়ার এক্স হবে। এই লিমিটটা যদি বসিয়ে দিই, ইপসিলন বসালে -1 বাই ই টু দি পাওয়ার ইপসিলন, আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে 1 বাই ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 সমান 1, আর ইপসিলন টেন্ডস টু ইনফিনিটি যদি হয় ই টু দি পাওয়ার ইনফিনিটিটাও ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে -0 + 1, তাহলে আমরা পেলাম 1। আর যদি 2 নম্বর করতে যাই, সেটা হচ্ছে cos tx dx। এগুলো আশা করি তোমরা করতে পারবা, তারপরেও আমি মোটামুটি দ্রুত একটু, যেহেতু একদম সহজ, দ্রুত একটু টান দিয়ে যাই। পরেরটা দেখো যে আমাদের যেটা দেয়া আছে 0 টু ইনফিনিটি cos tx dx, তা আমরা এটাকে ইপসিলন টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিয়ে নিতে পারি 0 টু ইপসিলন cos tx dx। cos tx কে আমরা যদি তোমার ইন্টিগ্রেশন করি, তাহলে হচ্ছে sin tx ডিভাইডেড বাই t আসে, ইপসিলন 0 এটা যদি মান বসায়, তাহলে sin 0 মান 0, তাই 0 হয়ে যায় এটা, আর sin t ইপসিলন ডিভাইডেড বাই t। তো sin t ইপসিলন বাই t ইপসিলন টেন্ডস টু 0, এটা কিন্তু আনডিফাইন্ড। হ্যাঁ, আমরা জানি থিটা টেন্ডস টু 0, sin থিটা বাই থিটা যদি হয় তাহলে 1 হয়, কিন্তু থিটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে sin t ইনফিনিটি বাই t, এটা কিন্তু ডিফাইন্ড না, এটা ডাজ নট এক্সিস্ট। তাহলে আমরা বলবো যে এইটা ডাজ নট এক্সিস্ট, যে ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে এটা আসলে এক্সিস্ট করে না। আবার দেখো দুটোতেই লিমিট দেওয়া আছে, মাইনাস থেকে প্লাস, এটা আমরা দুটো অংশে ভাগ করে নিলাম, যে কোনো একটা, মাইনাস ইনফিনিটি থেকে a, আর a থেকে তোমার ইনফিনিটি পর্যন্ত। তাহলে ইপসিলন টেন্ডস টু মাইনাস ইনফিনিটি দিয়ে আমরা এরকম ইপসিলন টু a dx ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার নিতে পারি, আর এটা ইপসিলন ড্যাশ হবে, সরি যখন দুইটা থাকবে তখন দুইটা নাম দিব আমরা, যে এটা হচ্ছে তোমার ইপসিলন ড্যাশ, হ্যাঁ, ইপসিলন ড্যাশ টেন্ডস টু ইনফিনিটি a টু ইপসিলন ড্যাশ dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, এখন এই দুটো পার্টকে আমরা এখন ইন্টিগ্রেট করব। এটা আমরা ইন্টিগ্রেশন করে পাচ্ছি যে dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার সমান হচ্ছে tan ইনভার্স x, এটাও tan ইনভার্স x, এটা হচ্ছে ইপসিলন টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এটা ইপসিলন টেন্ডস টু তোমার প্লাস ইনফিনিটি। তাহলে এখানে a যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স ইপসিলন, আর এখানে হচ্ছে tan ইনভার্স ইপসিলন ড্যাশ tan ইনভার্স a। তো যদি আমরা মাইনাস ইনফিনিটি বসাই, তাহলে এটা হয়ে যাবে -π/2, -π/2 আর মাইনাস দিয়ে +π/2 হয়ে যাচ্ছে, আর এটা তোমার হয়ে যাবে আমাদের +π/2, কারণ tan ইনভার্স ইনফিনিটির মান হচ্ছে π/2, আর এটা হচ্ছে তোমার tan ইনভার্স a থাকছে, যেহেতু এখানে কোনো ইপসিলন নাই, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স a কেটে গেল, π/2 যোগ হয়ে পাই হয়ে গেল, এটাই আমাদের অ্যানসার। এখন ধরো আরো খুবই একটা সিম্পল, খুবই সহজ একটা অঙ্ক এরকম দেয়া আছে 0 টু 1, এটা ইমপ্রপার ইন্টিগ্রাল কি করে হলো, তাই না? তো দেখো 0 টু 1 এর ভিতরে 0 যদি এখানে বসিয়ে দিই আমরা, তাহলে 0 বসালে 1 বাই 0 তো ইনফিনিটি হয়ে যায়, তাই না? তাই আমরা দেখতে পাচ্ছি যে 1 বাই x টু দি পাওয়ার 2/3 এটা টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটিতে চলে যাচ্ছে যখন কিনা x টেন্ডস টু 0 হচ্ছে, মানে এই লোয়ার লিমিটে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনে ডিসকন্টিনিউটি আছে। তাহলে এটাকে আমরা তাহলে কি করব, এই আগে একটু আগে যে সূত্র শিখলাম, লিমিট ইপসিলন টেন্ডস টু 0, ইপসিলন থেকে 1 পর্যন্ত চলে যাবে, মানে আসলে 0 প্লাস ইপসিলন থেকে 1, তাহলে 0 প্লাস ইপসিলন করলে আসলে ইপসিলনই হয়, ওইজন্য ইপসিলন মানে যে লোয়ার লিমিট যেটা a প্লাস ইপসিলন, এটা 0 প্লাস ইপসিলন থেকে 1 পর্যন্ত, এটা ইন্টিগ্রেশন করলে এরকম আসে যে স্বাভাবিক যে ইন্টিগ্রেশন, এটা আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর যেটা পাচ্ছি যে তোমার 1 বসালে পাচ্ছি 3, আর যদি ইপসিলন বসায় তাহলে x ইপসিলন টু দি পাওয়ার 1/3। এখন যদি ইপসিলন মান 0 বসিয়ে দেওয়া হয়, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা 3 থাকবে, তাহলে এটা আমাদের, এটা ইন্টিগ্রেশন করলে আমরা 3 পাবো। আচ্ছা, পরবর্তীটা
আশা করি এগুলো তোমরা সব যেহেতু পেজ দিয়েছিলাম তোমরা দেখেছো আর কি। তো এটা হচ্ছে dx ডিভাইডেড বাই x স্কয়ার -1 থেকে +1 এ। -1 আর +1 এর মাঝখানে কি 0 আছে? হ্যাঁ অবশ্যই 0 আছে। -1 এর থেকে 0 হচ্ছে বড় আর 1 এর চাইতে ছোট। যখন আমরা 0টা বসাবো এই ফাংশনে তখন কিন্তু কি হয়ে যাবে, 0 বসালে 1/x স্কয়ার এটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। এটা যদি করা হয় তাহলে 0 টু ধরো -1 টু 0, 0 টু 1 এরকম দুটো অংশে আমরা ভাগ করে নিব। নেয়ার পর এটা হচ্ছে তোমার ইপসিলন টেন্ডস টু 0, তোমার -1 টু ইপসিলন আর এখানে ইপসিলন টু 1। এটা আসলে ইপসিলন ধরা হয় না, এটা ইপসিলন ড্যাশ ধরতে হয়। তো আমরা ড্যাশই দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ইপসিলন ড্যাশ আর এটা হচ্ছে ইপসিলন ড্যাশ। তো এখানে আমরা যদি ইপসিলন ড্যাশ ইউজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম আসছে। তো এটা দেখা যাচ্ছে যে এই দুটোই তোমার আনডিফাইন্ড। এটা ইপসিলন ড্যাশ, এটাও ইপসিলন ড্যাশ, তোমরা একটু কারেকশন করে নিও, এটা ইপসিলন ড্যাশ। তো দেখতে পাচ্ছি যে 1 বাই ইপসিলন ড্যাশ এটা কিন্তু লিমিট ইপসিলন টেন্ডস টু 0 দিলে এটা আনডিফাইন্ড হয়ে যায়। যেহেতু এটা 1 বাই ইপসিলন বা 1 বাই ইপসিলন ড্যাশ এটা হচ্ছে তোমার আনডিফাইন্ড, মানে এটা ডাজ নট এক্সিস্ট, সুতরাং আমরা বলবো -1 থেকে +1 dx ডিভাইডেড বাই x স্কয়ার এটা ডাজ নট এক্সিস্ট। এটা ছাত্ররা প্রায়শই ভুল করে ফেলে আর কি। হ্যাঁ, যে জেনারেল মিস্টেক করে কিভাবে, যে ধরো এটাকে ইন্টিগ্রেশন করে দেয়, ইন্টিগ্রেশন করে দিলে এরকম -1/x আসে, -1/x এ +1 আর -1 বসায় দিয়ে এরকম -2 একটা নিয়ে চলে আসে, যে হুইচ ইজ নট কারেক্ট। এটা মাথায় রেখো, কিন্তু এটা কিন্তু কারেক্ট না, এটা কিন্তু একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। ওকে, এই তোমরা আছো না সব হারিয়ে গেছো? আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। এটা ভুল যাতে না হয়, -1 থেকে +1 এ দিয়ে দিলাম 1/x করে ইন্টিগ্রেশন করে দিলে কিন্তু একদম 0 পেয়ে যাবা। ওটা হচ্ছে আসলে ইন্টিগ্রেবল না, ঠিক আছে? এখন দেখা যাক dx বাই x হলে কি হয়। dx বাই যদি x হয় -1 থেকে +1 এর ভিতরে, তাহলে 0 তে কিন্তু 1/0 মানে কি, এটা আনডিফাইন্ড, তাই আমরা এটা দুটো অংশে ভাগ করে নিব এরকম। তো এখানে ধরো ইপসিলন একটা আর একটা হচ্ছে ইপসিলন ড্যাশ দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে তোমার লগ এরকম mod x আসে। তো এরকম আমরা পাচ্ছি আগের মতো, যেহেতু ইপসিলন টেন্ডস টু 0 লগ এটা কিন্তু ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, লগ 0 এর মান কিন্তু আমরা জানি না, সুতরাং আমাদের এই ইন্টিগ্রেশনটা আসলে এক্সিস্ট করবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের এই ইমপ্রপার ইন্টিগ্রালের কিছু প্রমাণও আসে পরীক্ষায়, যে প্রুফ দ্যাট এটা বলা থাকে না যেটা ইমপ্রপার ইন্টিগ্রাল, দেখে বুঝতে হবে। যেমন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার -x cos bx dx, হ্যাঁ, এটা সমান প্রমাণ করতে আসছে a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার a গ্রেটার দেন 0 এর জন্য। তো আমরা স্যার এটা দেখলেই কিভাবে বুঝবো যে এটা ইমপ্রপার ইন্টিগ্রাল? ইনফিনিটি থাকলে, এই যে উপরে ইনফিনিটি বা নিচে ইনফিনিটি থাকবে, বা যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাতে এই যে রেঞ্জ দেওয়া থাকবে, এই রেঞ্জের মাঝখানের কোনো একটা মানের জন্য ওটা যদি অসংজ্ঞায়িত হয়ে যায়, যদি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দেওয়া থাকে, তাহলে তোমার ইমপ্রপার ইন্টিগ্রাল আর কি। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমি এই ইনফিনিটিকে রিপ্লেস করতে পারি ইপসিলন দিয়ে এরকম ভাবে। এখন আমাদের এটা ইন্টিগ্রেশন করতে সমস্যা নেই, আমরা কিন্তু একটা সূত্র জানতাম যে e টু দি পাওয়ার ax cos bx dx, এটা কিন্তু আমি প্রুফ করেছি যে এরকম e টু দি পাওয়ার ax a cos bx plus b sin bx divided by a square plus b square, এটা কিন্তু প্রমাণ করা হয়েছে। তাহলে এটা যদি হয় তাহলে আমরা a এর পরিবর্তে যদি -a বসিয়ে দিই তাহলে এরকম জিনিস হবে ইন্টিগ্রেশনটা। তাহলে এটা যে লিমিট আমার 0 টু ইপসিলন পর্যন্ত আছে, এগুলো বসায় দিই যদি আমরা 0 থেকে ইপসিলন পর্যন্ত, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ইপসিলন যুক্ত কিছু টার্ম আসবে, আর এইদিকে তোমার এটা 0 যদি বসায় cos 0 এর মান কিন্তু 1 আর sin 0 এর মান 0, তাহলে এখানে -a একটা থেকে যাবে, প্লাস তোমার এই sin bx যেটা এটা 0 হয়ে যাবে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সূত্রের মাইনাস, আমরা যেহেতু এই যে লিমিট বসানোর সময় মাঝখানে মাইনাস দিয়ে বসাতে হয়, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই টার্মটা ইপসিলন যুক্ত। এখন ইপসিলন টেন্ডস টু ইনফিনিটি যদি হয় তাহলে দেখো এইখানে e টু দি পাওয়ার ইনফিনিটি, মানে এটাও ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি সমান কিন্তু 0, 0 দিয়ে এই টার্মকে 0 গুণ করলে 0 হয়ে যায়, আর এখানেও কিন্তু ইপসিলন আছে। তো আমরা জানি cos x আর sin x এর মান -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে,
cos x আর sin x এর মান কি সর্বনিম্ন -1 সর্বোচ্চ +1 তাহলে -1 +1 এর মধ্যে ভ্যারি করে যেহেতু তাহলে এটা বাউন্ডেড এগুলো কিন্তু সব সময় ফাইনাইট হবে হয় সর্বোচ্চ +1 নাহলে সর্বনিম্ন -1 এই টাইপের হবে ইনফিনিটি হলেও এর মান -1 থেকে +1 এর মধ্যেই থাকবে এরকম ক্ষেত্রে আমরা বলি এটা বাউন্ডেড আর কি তার মানে এই বাউন্ডেড জিনিসকে যদি 0 দিয়ে গুণ করে দিই আমরা তাহলে এই টার্মটা হয়ে যাবে 0 কারণ কি সিন্স আমরা জানি লিমিট ইপসিলন টেন্ডস টু ইনফিনিটি 1 মানে 1/e⁴ ইনফিনিটি মানে এই টার্মটা হয়ে যাবে 0 আর আমরা এটাও জানি যে cos b ইনফিনিটি sin b cos b ইপসিলন sin b ইপসিলন এরাও তোমার হচ্ছে বাউন্ডেড ফাংশন হ্যাঁ তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে যে বাম পাশেরটা 0 আর ডান পাশেরটা যে a/² এটা আমাদের প্রমাণিত হলো আর কি এখন নেক্সট হচ্ছে এটা তোমাদের কি বেটা গামা ফাংশন এগুলো করছো তোমাদের স্ট্যাটিস্টিক্সে আমার কথা শুনছো আসিফ বা তোমরা কে আছো বেটা ফাংশন একটু আগের পেজটা দেন না স্যার বলছি বেটা ফাংশন গামা ফাংশন এগুলোর নাম শুনেছো তোমরা জি স্যার অমিতাভ স্যার করাচ্ছে তোমাদের না নাকি হ্যাঁ স্যার স্যার এখন করার না আর কি আচ্ছা না আমি একটা লেকচার দেখলাম মনে হলো কাদেরকে যেন অমিতাভ দা করাচ্ছেন এটা স্যার এখানে -a+0 কিভাবে হয় স্যার এটা একটু আবার বলে দেন স্যার হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এখানে আচ্ছা এখানে দেখো এটা এই ইন্টিগ্রেশনটা তো বুঝতে পেরেছো তাই না জি স্যার এটা বুঝতে পারছি স্যার আচ্ছা তাহলে আমরা যখন ইপসিলন বসাচ্ছি প্রথমে তখন যেখানে যেখানে x আছে সেখানে সেখানে ইপসিলন বসিয়ে দিয়েছি এই প্রথম পার্টে ঠিক আছে এখানে ইপসিলন বসিয়েছি এটা নিচে নামিয়ে দিয়েছি আর কি ঠিক আছে কোনো সমস্যা নেই তো না না স্যার সমস্যা নেই এবার 0 যখন বসাবো এখানে যদি 0 বসাই তাহলে কি হবে বলো দেখি e⁴ মানে এই 1 ওকে হ্যাঁ স্যার আচ্ছা এই 0 বসাচ্ছি যেখানে যেখানে কি হ্যাঁ যেখানে যেখানে আমাদের x আছে সেখানে সেখানে আমরা 0 বসাচ্ছি তাহলে এখানে দেখো x আছে x এর এই জায়গায় যদি আমি 0 বসাই তাহলে কি হবে cos 0 হবে তো তাই না জি স্যার বুঝতে পারছি স্যার cos 0 এর মান হচ্ছে 1 আর তার সাথে এই -a আছে আর sin 0 এর মান হচ্ছে 0 তার সাথে b আছে তাই 0 জি স্যার ঠিক আছে বুঝতে পারছি স্যার তাহলে আমি নেক্সট পেজে যাই কিন্তু স্যার ওখানে সাইনের এবং কজের সাথে যদি স্যার ইনফিনিটি বসাই তখন মানে ওই ক্ষেত্রে কি যেন বলছিলেন স্যার অর্থাৎ ইনফিনিটি যখন মানে ইনফিনিটি বসিয়ে দিব সর্বোচ্চ 1 আর সর্বনিম্ন -1 এটার বাইরে আসবে না জি স্যার তাহলে আমরা ওখানে কি লিখবো ওটা লিখে দিবা যে cos আমি তো লিখে দিয়েছি আর কি লেখা আছে যেটা বাউন্ডেড ফাংশন sin আর cos যেহেতু বাউন্ডেড ফাংশন তাহলে ইপসিলন বসালে এটা ইনফিনিটি হবে না 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে আর কি ওকে স্যার আচ্ছা তাহলে আমরা আচ্ছা এটা তো শেষ করলাম নাকি তাহলে পরের পেজে আসি আমরা ও এ তো আগেই হয়ে গেছে এটাও হয়ে গেছে আমাদের এটাও তো হলো স্যার 153 পেজ হ্যাঁ 153 হ্যাঁ তো আমি যেটা তোমাদের বলছিলাম বেটা ফাংশন বা গামা ফাংশন আর কি হ্যাঁ তো এটা তোমরা তো ইয়াতে করছো তাই না স্ট্যাটিস্টিক্সে করাচ্ছে না করি নাই স্যার আচ্ছা ওকে অসুবিধা নেই তাহলে একটু তোমাদের সুবিধা হয়ে যাবে আচ্ছা এখানে বলছে শো দ্যাট 0 টু ইনফিনিটি e⁻−x x⁴n dx সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n আচ্ছা এই ফ্যাক্টোরিয়াল n এরকম আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে করলেও হয় আবার এরকম ধরো কি বলবো চিহ্নটা একটু আলাদাভাবে দেয়া যায় তাই না যে এরকম যদি দেয়া থাকে
এটাও কিন্তু ফ্যাক্টোরিয়াল n, তাই না? এটার মানে হচ্ছে 1 2 এরকম ভাবে গুণ করতে করতে কত দূর পর্যন্ত গুণ করতে হবে? n পর্যন্ত, তাই তো নাকি? বা n থেকে গুণ করতে করতে n, n minus 1, n minus 2 এভাবে কমতে 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 3 2 1 এই পর্যন্ত আসতে হবে। তাহলে এটা সমান হবে আমাদের ফ্যাক্টোরিয়াল n। এটাকে ফ্যাক্টোরিয়াল n বলে, বা n এর যদি এরকম আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটাকেও ফ্যাক্টোরিয়াল n বলে। আমাদের দেখাতে হবে যে এই ইন্টিগ্রেশনটা ফ্যাক্টোরিয়াল n এর সমান। ওকে, তো দেখো আপার লিমিটে ইনফিনিটি আছে, তাহলে আমরা যেটা শিখেছি আর কি সেটা অনুযায়ী কি বলছে যে এই ইনফিনিটিকে আমরা এপসাইলন দিয়ে রিপ্লেস করব এরকম। তাহলে এপসাইলন টেন্ডস টু ইনফিনিটি 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n dx। আচ্ছা ভালো, এখন e টু দি পাওয়ার x কে আমি ধরলাম u, x টু দি পাওয়ার n কে ধরলাম v। তাহলে u v এর যে মানে ইন্টিগ্রাল বাই পার্টস, এটা যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে e টু দি পাওয়ার -x কে ইন্টিগ্রেশন করব, এটাকে রেখে দেব, তাহলে x টু দি পাওয়ার n থাকলো, e টু দি পাওয়ার -x কে ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস e টু দি পাওয়ার -x। আর লিমিটটা কত আছে 0 থেকে এপসিলন, এটা বসাই দিলাম মাইনাস ইন্টিগ্রেশন 0 টু এপসিলন। এবার x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে কি হবে n ইনটু x টু দি পাওয়ার n - 1 টাইমস, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, সরি ইন্টিগ্রেশন করতে হয়, e টু দি পাওয়ার -x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস e টু দি পাওয়ার -x dx। এখানে তো কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? জাস্ট ইন্টিগ্রাল বাই পার্টস uv এর ফর্মুলা আমরা করে দিয়েছি। এখন যদি আমরা এখানে 0 বসাই তাহলে x টু দি পাওয়ার 0 দিয়ে এটাকে গুণ করলে তো 0 হয়ে যাবে। যদি ইপসিলন বসাই তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে ইপসিলন বসবে। ওকে, তো এইখানে দেখো এই n টা আমি বাইরে বের করে নিলাম, এই মাইনাসটা বাইরে বের করে নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হলো 0 টু ইপসিলন e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n - 1 dx এরকম আসছে এটা। এখন আমরা একটা জানি যে এরকম ইপসিলন টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ইপসিলন টু দি পাওয়ার n এটা সমান 0 হয়। হ্যাঁ, এটা তোমার হচ্ছে যে আমাদের যে কি ছিল লপিটাল রুল যেটা ছিল না, ওইখানে একটা অঙ্ক কিন্তু এরকম ছিল, আমরা এটা অ্যাভয়েড করে আসছি যে এই অঙ্কটা ছিল এরকম। তোমরা যদি চাও তাহলে ওটা আমরা প্রমাণ করতে পারি যে লিমিট ধরো x টেন্ডস টু ইনফিনিটি যদি হয় x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x, এটা ইজ ইকুয়াল টু 0। দেখো এখানেও ইনফিনিটি, এখানেও ইনফিনিটি, নিচে হচ্ছে e টু দি পাওয়ার ইনফিনিটি, আর e টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে এটাকে ভাগ করলে এটা 0 হয়ে যায়। এটা একটা ফর্মুলা। হ্যাঁ, এটাকে আমরা আসলে সাজিয়ে এরকম ভাবেও লিখতে পারি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার -x আর x টু দি পাওয়ার n এটা সমান 0। এটা লপিটাল রুলের ওখানে অঙ্কটা আছে আর কি। তো ওই x এর পরিবর্তে এখানে আমাদের ইপসিলন আছে ধরো, তাহলে এইটাতে যদি ইপসিলন টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার ইপসিলন ইপসিলন টু দি পাওয়ার n যদি এটা সমান কিন্তু আমাদের 0 হয়, তাহলে এটা আমরা যেহেতু 0 তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, দেন উই হ্যাভ ধরো এখানে পাচ্ছি n টা বাইরে বের করে দিলাম, ইপসিলন টেন্ডস টু ইনফিনিটি লিমিট আর 0 টু ইপসিলন এইটা, আর আমাদের i যে in দিয়েছি আমি কিসের জন্য, এখানে একটা n আছে এই কারণে, এটার সাথে ওটা তফাৎ কি শুধু এই n এর জায়গায় n - 1 আছে, বাদ বাকি কিন্তু সব একই হবে। এজন্য আমরা পাচ্ছি in সমান n টাইমস in - 1। আচ্ছা, এটা বুঝতে পারলা কিনা? এটা বুঝলে পারে আমি সামনের দিকে আগাতে পারবো। স্যার আরেকবার বলেন। হ্যাঁ, দেখো আমাদের এটা in সমান এটা পেয়েছি, তাই না? আচ্ছা, ধরো in সমান আমরা পেলাম 0 প্লাস n in - 1। কিভাবে? এই টার্মটাতে এই লিমিট বসালে 0 হয়ে যায়, আর এই টার্মটাতে যদি এই লিমিট বসাই তাহলে n টা বাইরে বের করে দিলে বাদবাকি যেটুকু থাকে, এখানে n এর পরিবর্তে n - 1 যদি বসাই তাহলে কোথায় চেঞ্জ হবে, e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n, n এর জায়গায় কি হবে n - 1।
তাহলে এখানে দেখো আমরা যে টার্মটা পেয়েছি এখানে ওই সেম আছে, জাস্ট x টু দি পাওয়ার n এর জায়গায় n মাইনাস 1 আছে। তাহলে এই অংশটুকুকে আমি in আকারে লিখতে পারি, ইপসিলন টেন্ডস টু ইনফিনিটি 0 টু ইপসিলন, এই অংশটুকুকে আমরা লিখতে পারি in মাইনাস 1, আর তার সাথে একটা n আছে, আর এই পার্টটা হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা 0 প্লাস n টাইমস in মাইনাস 1 পাচ্ছি, 0টা লিখিনি। তাহলে in সমান লেখা যাচ্ছে n in মাইনাস 1। তাহলে আমরা যদি in সমান আবার লিখি তাহলে কি হবে, n মাইনাস 1 in মাইনাস 2। ক্লিয়ার না নাকি? আমরা ফাইনালি একটা ফর্মুলা এরকম পেয়েছি যে in is equal to in মাইনাস 1, মানে 1 কমে যাচ্ছে। তাহলে এই in এর পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারবো, এই in এর পরিবর্তে in মাইনাস 1 লিখছি। তাহলে in মাইনাস 1 এর পরিবর্তে কি লিখতে পারবো, এখানে আছে, তাহলে n মাইনাস 1 লিখতে পারবো একটা, আর হচ্ছে in মাইনাস 2 লিখতে পারবো। তারপরে কি লিখতে পারবো, n মাইনাস 1 তোমার মাইনাস 2, হ্যাঁ in মাইনাস 3 এরকম লেখা যাবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে n মাইনাস 1 n মাইনাস 2 এরকম করতে 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 এক সময় কি পাবো, এখানে যদি 3 পাই তাহলে এখানে হবে তোমার i2, তাই তো? মানে এখানে যা থাকবে এখানে তার চাইতে 1 কম থাকবে। তো এরকম যদি চলতেই থাকে তাহলে n ইনটু তোমার n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট কমতে 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 এক সময় দেখা যাচ্ছে যে আমরা পাচ্ছি 3 2 i1 1 এর পরে হচ্ছে তোমার i0 মানে কি, এখানে যদি 1 হয় তাহলে এখানে 1 হলে এখানে i0 হবে। i0 মানে কি, in সমান কি ছিল আমাদের, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n dx এরকম ছিল নাকি? তাহলে i0 সমান কি হবে, i0 সমান যেখানে n আছে সেখানে 0 দিয়ে দিব, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 0 dx। তার মানে থাকছে আমার হচ্ছে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x dx। এটা কিন্তু e টু দি পাওয়ার মাইনাস x dx একটু আগে আমরা ক্যালকুলেট করেছিলাম, তো সেটাই দেখো কি হয়েছে। এরকম ভাবে কমতে কমতে n মাইনাস 1 3 টু 1 i0 সমান 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x কে আমরা আবারও এখানে ইন্টিগ্রেশন করে দেখিয়েছি। তাহলে এটা এই বাম পাশের অংশ কি হচ্ছে 1 2 3 4 আপ টু n পর্যন্ত গুণ আছে, তাহলে গুণফলটাকে আমরা ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি। আর এটা এই ইনফিনিটিকে আমি ইপসিলন দিয়ে রিপ্লেস করে এরকম আকারে লিখতে পারি। তাহলে এটা সমান মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তো লিমিটটা বসা দিলে এটা 0 হয়ে যায় আর এটা 1 হয়, তার মানে হচ্ছে আমরা পাচ্ছি ফ্যাক্টোরিয়াল n। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা একটু দেখো, আমার ধারণা ভালো মতো মানে বুঝতে পারবে আর কি। এরপর হচ্ছে আমাদের এই যে একটু আগে যেটা ইউজ করলাম, এই ধরনের ফর্মুলাকে আসলে রিডাকশন ফর্মুলা বলে। তো একবার দেখলাম যে রিডাকশন ফর্মুলার সংজ্ঞাও চেয়েছে। রিডাকশন ফর্মুলা হচ্ছে ধরো যে কোন একটা, সেটা হচ্ছে এমন ধরনের ফর্মুলা যেখানে হচ্ছে লোয়ার অর্ডারের ইন্টিগ্রালটা ইনভলভ থাকবে। কি লেখা হচ্ছে রিডাকশন ফর্মুলা, ডেফিনেশনটা, দ্য ফর্মুলা ইন হুইচ এ সার্টেন ইন্টিগ্রাল ইনভলভিং সাম প্যারামিটারস is connected with some integral of lower order is called a reduction formula। মানে লোয়ার অর্ডারের একটা ইন্টিগ্রাল যেখানে থাকবে আর কি, হ্যাঁ, তার সাথে সার্টেন প্যারামিটারও থাকতে পারে, অন্যান্য প্যারামিটারও থাকতে পারে, কিন্তু একটা লোয়ার অর্ডারের ইন্টিগ্রাল তার সাথে ইনভলভ থাকবে, তাহলে সেই ফর্মুলাটাকে আমরা বলবো রিডাকশন ফর্মুলা। তো পরীক্ষায় তোমাদের আসে যেমন অবটেইন দ্য রিডাকশন ফর্মুলা ফর x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x dx। তার মানে আমাদের কি করতে হবে, আমার এটা রিডাকশন ফর্মুলাতে এর চাইতে লোয়ার ইন্টিগ্রাল, এটা যদি in হয় তাহলে in এর চাইতে ছোট, মানে in মাইনাস 1 n মাইনাস 2 এরকম ইনভলভ থাকবে, এরকম ইন্টিগ্রাল যুক্ত আমাকে একটা টার্ম নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা যদি ধরো uv ধরে ফেলি, x টু দি পাওয়ার n রেখে দিলাম আর এটাকে আমি ইন্টিগ্রেশন করলাম, তাহলে uv এর ফর্মুলা অনুযায়ী আমরা এরকম পেয়ে যাই যে x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1
এটাকে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x বাই a এরকম আসে। তাহলে এখন এটা ওই সার্টেন যে প্যারামিটার বলছিলাম আমরা, এটা এরকম একটা জিনিস পেলাম, মাইনাস এখানে এই a আর এই n বাইরে বের করে দিলাম। দেখো x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার ax dx, তো আমরা এটা in ধরেছিলাম। তো এইটার মতনই এক্সাক্ট জিনিস পেয়ে গেছি, খালি n এর পরিবর্তে n মাইনাস 1 আছে। তাহলে এই অংশটুকুকে আমরা কিন্তু in মাইনাস 1 লিখতে পারি। তো দেখা যাচ্ছে যে in কে আমরা কিছু জিনিস তার সাথে একটা in মাইনাস 1 এরকম আকারে লিখতে পেরেছি। এটাই হচ্ছে রিডাকশন ফর্মুলা। যদি বলে যে এটা রিডাকশন ফর্মুলা বের করো, তাহলে এখানে শেষ। আবার ধরো বলে sin x এর রিডাকশন ফর্মুলা বের করো, cos x এর রিডাকশন ফর্মুলা বের করো, তাহলে sin x কে আমি দুটো অংশে ভাগ করে নিলাম, একটা sin টু দি পাওয়ার n মাইনাস 1x, সরি sin টু দি পাওয়ার n, হ্যাঁ, তো একটা x sin x নিলাম আর একটা n মাইনাস 1 সংখ্যক x নিলাম। এই দুটো গুণ করে দিলে sin টু দি পাওয়ার nx হবে আর কি। তো এখন এটার ভিতরে একটা u একটা v ধরে যদি আমরা তোমার ইন্টিগ্রেট করে দেই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা লোয়ার অর্ডারের একটা ইয়া পেয়ে যাব, কি বলে যে ইন্টিগ্রেশন পেয়ে যাব। দেখো একটু ঝাপসা মনে হচ্ছে আমার কাছে, যে তোমার ইন্টিগ্রাল বাই পার্টস যদি ইউজ করি, sin টু দি পাওয়ার n x কে রেখে দিলাম, sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x, মাইনাস সূত্রের, আর n মাইনাস 1 কে sin টু দি পাওয়ার n মাইনাস 1 x কে ডিফারেন্সিয়েট করলে সামনে n মাইনাস 1 আসবে, sin টু দি পাওয়ার n মাইনাস 2 x, আবার sin x কে ডিফারেন্সিয়েট করলে আসবে cos x, আর এই তোমার এখানে যে cos x ছিল সেটাকে ইন্টিগ্রেশন করলে এখানে যেমন মাইনাস cos x আসছে আর একটা মাইনাস cos x আসবে dx। এখন এই পার্টটা আমি রেখে দিলাম মাইনাস আকারে, প্লাস n মাইনাস 1 এটা বাইরে বের করে দিলাম, আর এই cos x আর cos x এ তোমার হচ্ছে কি হবে, আর এই এখানকার মাইনাসটা বাইরে দিয়ে আমি প্লাস করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে cos স্কয়ার x হবে, তাই না? এই cos স্কয়ার x কে আমরা 1 মাইনাস sin স্কয়ার x লিখতে পারি। তাহলে এখন এইটা sin টু দি পাওয়ার n মাইনাস 2 দিয়ে দুটোকে গুণ করে দিই যদি, তাহলে গুণ করে দিলে কি হবে দেখো, যে এমনিতে তো আমাদের ইন্টিগ্রেশন ছিল ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx, এটা ছিল in, তাহলে sin টু দি পাওয়ার n মাইনাস 2x dx এটা কি হবে, in মাইনাস 2 হবে। আর এটা দিয়ে এটাকে যদি আবার গুণ করে দিই, তাহলে এখানে 2 আছে আর এখানে মাইনাস 2 আছে, যোগ হয়ে sin টু দি পাওয়ার n হয়ে যাবে আবার, আর সামনে এই n মাইনাস 1 আছে, তাহলে n মাইনাস 1 এর সাথে একটা in মাইনাস 2 পাচ্ছি, আর এই যে মাইনাস এই n মাইনাস 1 এর সাথে আবার আরেকটা in পাচ্ছি। বাম পাশেও কিন্তু আমার একটা in ছিল, তাই না? in দিয়ে শুরু করেছিলাম, তাহলে in সমান যদি এটা হয়, তাহলে এই in যুক্ত এই টার্মটা বাম পাশে পার করে নিলাম, তাহলে in টা কমন নিলে হচ্ছে আমার কি, আচ্ছা এটা আমি একটু লিখি তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে, যে আমি ধরো পেলাম এরকম in ইজ ইকুয়াল টু কোন একটা টার্ম পেয়েছি প্লাস n মাইনাস 1 এর সাথে ধরো এরকম n মাইনাস 2 পেয়েছি, আর এখানে পেয়েছি ধরো মাইনাস n মাইনাস 1 এর সাথে in পেয়েছি। এটা যদি পক্ষান্তর করে নিই তাহলে কি হবে, in প্লাস তোমার হচ্ছে এরকম n মাইনাস 1 in সমান এখানে একটা টার্ম ছিল যোগ n মাইনাস 1 in মাইনাস 2। তো তোমার এটা যদি আমরা যোগ করে দিই আর কি, in টা কমন নিয়ে নিই, তাহলে এখানে আসবে 1 প্লাস n মাইনাস 1 তার সাথে হচ্ছে in, মাইনাস 1 কেটে গেলে বাম পক্ষে থাকবে n in, আর ডান পাশে থাকবে একটা টার্ম, আর যোগ তোমার ধরো n মাইনাস 1 তার সাথে হচ্ছে in মাইনাস 2। তাহলে এই n টা যদি এই পাশে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি in ইজ ইকুয়াল টু এই গোলের নিচে ধরো n আর প্লাস n মাইনাস 1 এর নিচে n in মাইনাস 2, এটাই হবে সেই রিডাকশন ফর্মুলা। সেটা লেখা হয়েছে এখানে দেখো, এটা জাস্ট পক্ষান্তর করে নিয়েছি, এটা কেটে গেছে, n ছিল সেই n দিয়ে ভাগ করে দিয়েছি এটাকে, তাহলে যে sin টু দি পাওয়ার n মাইনাস 1x cos x, এটার নিচে একটা n পেয়েছি, হ্যাঁ এই অংশটুকুর নিচে একটা n পেয়েছি, আর তোমার এই অংশের নিচে একটা n পেয়ে গেছি আর কি। এটাই বলছে দিস ইজ দ্য রিডাকশন ফর্মুলা। তা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে, যেহেতু এটার কাছাকাছি একই রকম, যে লিমিটটা দিয়ে দিয়েছি 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার nx dx এর রিডাকশন ফর্মুলা, cos টু দি পাওয়ার nx এর রিডাকশন ফর্মুলা, 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার nx dx এর রিডাকশন ফর্মুলা, সিমিলার একই প্রসেসে করতে বলেছি। tan এরটা আমি করেছি আর কি,
ধরো tan x এর রিডাকশন ফর্মুলা পরীক্ষায় তোমাদের আসছে, আবার 0 টু π/4 দিয়ে tan x এর এই রিডাকশন ফর্মুলাটাও আসে। তো tan x এর ক্ষেত্রে আমরা জানি tan x কে ডিফারেনশিয়েট করলে sec স্কয়ার x হয়, তাই আমরা এখানে একটা tan না ভেঙে দুটো tan নিয়ে নিয়েছি, যে tan টু দি পাওয়ার n - 1 আর tan স্কয়ার। সেই tan স্কয়ারকে আমরা ভেঙে sec স্কয়ার - 1 লিখেছি, দিয়ে এটা দিয়ে দুটো অংশে ভাগ করে দিয়েছি, তাহলে দুটো পার্ট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? তো এটা দিয়ে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, ধরো যদি tan x সমান x ধরি, তাহলে sec স্কয়ার x dx সমান হচ্ছে dz, তাহলে x টু দি পাওয়ার n - 2 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? x টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই n - 1, আর এটা দিয়ে যদি এটাকে আমি গুণ করে দিই, তাহলে tan টু দি পাওয়ার n - 1 x dx থাকছে, তাহলে সেটাকে আমরা in - 2 লিখতে পারি। এটাই, দিস ইজ দ্য রিডাকশন ফর্মুলা, এটুকুই আর কি, আর কিছু না। এখন যদি 0 টু π/4 এর ক্ষেত্রে হয়, তাহলে এখানে 0 টু π/4 লিমিটটা বসাতে হবে। বসালে যেটা হয় সেটা হচ্ছে 0 টু π/4 এর ক্ষেত্রে তোমার রিডাকশন ফর্মুলা। এখন বলেছে ওই রিডাকশন ফর্মুলা ব্যবহার করে একটা পরীক্ষা তোমাদের আসছে যে বের করো i6। এখানে যদি লিমিট দেওয়া থাকে তাহলে এটা খুব ইজি। লিমিট দেওয়াটা আমরা 10 টু দি পাওয়ার 6 এরটা কিন্তু করেছি ইতিপূর্বে অঙ্ক। হ্যাঁ, যদি লিমিট না দেয়া থাকে সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে আমরা in সমান পেয়েছি এরকম 10 টু দি পাওয়ার n - 1 x ডিভাইডেড বাই n - 1 মাইনাস in - 2। তাহলে i6 সমান কি হবে? 10 টু দি পাওয়ার 6 - 1 x ডিভাইডেড বাই 6 - 1 i6 - 2। এবার i4 কেও আবার একই ভাবে লিখতে পারবো, 10 টু দি পাওয়ার 4 - 1 ডিভাইডেড বাই 4 - 1 i4 - 2। তো এটাকে একবারে লিখেছি 10 কিউব ডিভাইডেড বাই 3 i2 কে কি লেখা যাবে আবার? tan তোমার হচ্ছে 2 - 1 মানে tan x ডিভাইডেড বাই 1, আর i0 এর মান কি হবে? 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে ইন্টিগ্রেশন dx, তার মানে হচ্ছে x। এই এত দূর পর্যন্ত আসবে যদি তোমার 10 টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন করতে হয়। এগুলা খুব কঠিন না, একদম ইজি বিষয়, আশা করি তোমরা দেখলেই পারবা। এরপর হচ্ছে যদি আমাদের ওটা যদি π/4 পর্যন্ত থাকে আর কি, হ্যাঁ, 0 টু π/4 থাকলে কি হবে? ওই একই ভাবে আমরা যে এখানে লিমিটটা বসিয়ে দেবো খালি আর কি। তাহলে এটা লিমিট বসায় দিলে কি হচ্ছে? π/4 বসালে আমরা জানি tan π/4 এর মান 1, আর 0 tan 0 এর মান হচ্ছে 0, তাহলে 1 ডিভাইডেড বাই n - 1 মাইনাস 0 in - 2, এরকম 1 বাই n - 1 মাইনাস in - 2। এটা ইতিপূর্বে এই অঙ্ক কিন্তু আমরা করেছি, এটাই হচ্ছে তোমার রিডাকশন ফর্মুলা। তো এখন বলছে যে এখান থেকে i6 বের করো, এটা কিন্তু ইতিপূর্বে আমরা করে ফেলেছি আর কি। তারপরে obtain the reduction formula for sec to the power nx। আশা করি এটা তোমরা পারবা একই ভাবে আর কি, যে জাস্ট তোমার sec স্কয়ার নেওয়া হয়েছে, ইন্টিগ্রেশন করে এটা করা হয়েছে, একদম ইজি। তোমরা এটা একটু করে নিও, হোমওয়ার্ক দিয়েছিলাম, হিন্ট দিতে গিয়ে এতখানি লিখে ফেলেছি, মানে হয়ে গেছে আর কি। তারপরে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিডাকশন ফর্মুলা এরকম আসে যে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x cos টু দি পাওয়ার nx dx। তো এটাও খুবই ইজি, একটাকে u আর একটাকে v ধরবো। আমরা সাধারণত এই cos টু দি পাওয়ার nx কে তোমার v ধরি, এটা ডিফারেন্সিয়েট করার জন্য রেখে দিই আর এটাকে ইন্টিগ্রেট করি, করলে পরে এরকম অংশ আসে। তো এখানে দেখো যে এটা ডিফারেন্সিয়েট করার পরে একটা সাইন চলেই আসে আমার, তো sin x আসে আর কি। হ্যাঁ, তো আমরা এরকম ক্ষেত্রে দুইবার তোমার ইন্টিগ্রাল বাই পার্টস ফর্মুলা ইউজ করব। প্রথমটা তো হলোই, আবার এইখানেও আবার ইন্টিগ্রাল বাই পার্টস ফর্মুলা আমরা ইউজ করব। সেটা যদি আমরা ইউজ করি আর কি, তাহলে ধরো এই n এখানে রেখে দিলাম, এই মাইনাসটা বাইরে বের করে দিলাম। হ্যাঁ, তো এইখানে এই cos টু দি পাওয়ার nx sin x এই পুরোটাকেই আমি ধরো ইন্টিগ্রেট করব, আর e টু দি পাওয়ার ax এটাকে তোমার ডিফারেন্সিয়েট করব নাকি? আচ্ছা, শুরু থেকেই দেখি আমরা। আচ্ছা, e টু দি পাওয়ার ax cos টু দি পাওয়ার nx dx, e টু দি পাওয়ার ax কে আমরা ইন্টিগ্রেশন করেছি, cos টু দি পাওয়ার nx কে রেখে দিয়েছি, খুব ভালো। তাহলে মাইনাস এটা ডিফারেন্সিয়েট করার ফলে আমাদের সামনে একটা n আসছে, cos টু দি পাওয়ার n - 1 x। হ্যাঁ, কিন্তু cos x কে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস sin x, আর এটাকে যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে e টু দি পাওয়ার ax বাই a। তাহলে এই a আর এই n বাইরে বের করে দিলাম, আর এই মাইনাসটাও বাইরে বের করে দিলাম, তাহলে এরকম n বাই a আসলো।
এখন এই পার্টটা আমার ফ্রি রেখে দিলাম, n বাই a রেখে দিলাম, এখানে আবার আমরা uv এর ফর্মুলা করব। তো একই কাজই করা হয়েছে, এই অংশটুকুকে আমরা রেখে দিয়েছি আর এই দুটো মিলে তোমার একটা ফাংশন হিসেবে আমরা ধরেছি। তো এইটাকে ইন্টিগ্রেট করেছি আর এইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য রেখে দিয়েছি। তাহলে এটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে e টু দি পাওয়ার ax বাই a আসছে, আর এই অংশটুকু পুরোটাই রেখে দিয়েছি। পরের বার এইটাকে ডিফারেন্সিয়েট করেছি, যেহেতু এটা আবার দুটো ফাংশন, তাহলে ডিফারেন্সিয়েট করলে দুটো টার্ম পাওয়া যাবে। তাহলে ফার্স্টে কি, ফার্স্টে যখন এটাকে ডিফারেন্সিয়েট করলাম cos x কে আর sin x কে রেখে দিলাম, তাহলে n-1 cos টু দি পাওয়ার n-2, আর sin x এর সাথে আছেই, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে আরেকটা sin x আসছে মাইনাস sin x, তাহলে n-1 cos টু দি পাওয়ার n-2x আর মাইনাস sin x, আর একটা sin x আমার ছিল। এবার cos টু দি পাওয়ার n-1x কে রেখে দিলাম আর sin x কে আমি ডিফারেন্সিয়েট করলাম, sin x কে ডিফারেন্সিয়েট করলে আসে cos x। তার সাথে কি ছিল, আমার এই টার্মটাকে ইন্টিগ্রেট করতে হতো e টু দি পাওয়ার x, এটাকে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x বাই a আসে dx। এইবার এখানে দেখো এই sin x গুণ করলে sin স্কয়ার x হবে, সেটাকে 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি, আর এই মাইনাসটা বাইরে বের করে দিব। এইটা রিঅ্যারেঞ্জ করে লিখে আমরা ধরো যে দেখবা যে ক্যালকুলেশনটা এত জটিল না আর কি, n বাই a থাকলো, ওই এখানে যেটা পেয়েছি সেটা রেখে দিলাম, তারপরে মাইনাস প্লাস হিসাব করলাম, n-1 বাইরে বের করে দিলাম, এই যে হ্যাঁ প্লাস হয়ে গেছে, n-1 রেখে দিলাম। পরে সিম্পলিফাই করলে দেখা যাচ্ছে আমাদের যে আইএন যুক্ত টার্ম দুইটা আসে, এখানে একটা আইএন আসে, এখানে একটা আইএন আসে, এই আইএন আর এই আইএন বাম পক্ষে নিয়ে চলে যাবো সব কয়টা, আর ডান পাশে যারা থাকবে তারা থেকে গেল আর কি। দিয়ে এটা কমন নেওয়ার পর যেটা হবে সেটা দিয়ে ওই পাশে ভাগ করে দিলেই আমাদের যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা। দেখো আশা করি বুঝতে পারবো, একদম ইজি আর কি। হ্যাঁ, পরীক্ষায় তোমাদের দেখলাম যে এটার মতোই, জাস্ট আমরা যে রিডাকশন ফর্মুলা এখানে করলাম এটার মতোই, কিন্তু এখানে মাইনাস দেয়া আছে, মাইনাস, তাহলে একই রকম তোমরা করে নিও আর কি, একদম সিমিলার, কোনো তফাৎ নেই। আর এখানে তোমার লিমিটটা দেয়া আছে, এটা করা হয়েছে, তোমরা একটু দেখে নিও, আশা করি খুব ইজি আর কি। তারপরে যে sin টু দি পাওয়ার m cos টু দি পাওয়ার n, আমি আশ্চর্য হলাম যে তোমাদের পরীক্ষায় এটা অনেকবার এসেছে যে sin টু দি পাওয়ার m cos টু দি পাওয়ার n এর রিডাকশন ফর্মুলা করার জন্য। যেহেতু m n দুটো আসছে, এজন্য আমরা এখানে i m n নামকরণ করলাম, যে নাম দিলাম হচ্ছে i m n সমান হচ্ছে sin টু দি পাওয়ার m cos টু দি পাওয়ার n dx। তো এখন এখানে একটা cos x আমি বাইরে বের করে দিলাম, দিয়ে তোমার এই দুটো মিলে গাঁটটি বেঁধে একটা করলাম আর এটা একটা করলাম। কারণ কি, কারণ হচ্ছে যে এই টার্মটা কিন্তু ইন্টিগ্রেশন করা যায় কিভাবে, যে তোমার এটা ইন্টিগ্রেশন করলে আমাদের এটা যদি আমি sin x কে যদি x ধরি মানে z ধরি, তাহলে cos x dx সমান তোমার dz আসে, তাহলে এটা মিলে z টু দি পাওয়ার m হয়, z টু দি পাওয়ার m কে ইন্টিগ্রেশন করলে z টু দি পাওয়ার m+1 ডিভাইডেড বাই m+1, সেই জেডটা sin, sin টু দি পাওয়ার m+1 ডিভাইডেড বাই m+1 এটা করা যাবে। তাই এই দুটোকে একটা টার্ম ধরলাম আর cos x কে ফ্রি রাখলাম, cos x কে রেখে দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করলে এরকম টার্ম আসে। আর cos টু দি পাওয়ার n-1x কে ডিফারেন্সিয়েট করলে তো এরকম আসবে, n-1 সামনে, cos টু দি পাওয়ার n-2, আর cos x কে করলে মাইনাস sin x, আর এই দুটো টার্মকে একসাথে ইন্টিগ্রেশন করলে এরকম sin টু দি পাওয়ার m+1x ডিভাইডেড বাই m+1। এখন ধরো m+1 মানে m এর চাইতে একটা বেশি আছে, ওখান থেকে একটা সাইন বের করে নিয়ে আসলে sin টু দি পাওয়ার m হবে। হ্যাঁ, আর এখানে তোমার হচ্ছে sin x একটা আছে, তাহলে দুটো মিলে sin স্কয়ার x হবে। sin স্কয়ার x কে আমরা 1 মাইনাস cos স্কয়ার x লিখতে পারি, এখানে n লিখেছি, এটা ভুল লেখা হয়েছে, এটা অবশ্যই তোমার m হবে, আই এম সরি। এটা sin টু দি পাওয়ার, এটা তোমার হচ্ছে m হবে, sin টু দি পাওয়ার mx হবে। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? স্যার ওখানে স্যার sin টু দি পাওয়ার m ইনটু cos x ওইটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগছে না স্যার, ডিফারেন্সিয়েশন করার পরে? হ্যাঁ করেছি, করে এটা আসছে। স্যার ওখানেও তো ইউভি ফর্মুলা, যদি ইন্টিগ্রেশন করতে যাই ওই দুইটাকে। হ্যাঁ, ইউভি করা লাগছে না, সেটার কারণটা আমি তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এই যে দেখো, ধরো ইন্টিগ্রেশন এরকম আছে, sin টু দি পাওয়ার m x cos x, জি স্যার, ঠিক আছে।
এখন ধরো আমি ধরে নিলাম sin x সমান z, তাহলে cos x dx সমান কি পাবো আমরা, dz। তাহলে এই ইন্টিগ্রেশন এটা যদি i মনে করি তাহলে এটা সমান কি হচ্ছে দেখো দেখি, i সমান কি হবে বলো, z to the power m আর dz dz। ভিটা কিন্তু আর cos x টা কিন্তু আর থাকছে না, থাকছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে কি হবে, z টু দি পাওয়ার m m প্লাস plus 1 by 1 ডিভাইডেড বাই m m প্লাস plus 1। 1, তার মানে আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার m প্লাস 1 x ডিভাইডেড বাই m প্লাস 1। এই সুবিধাটা আমরা নিয়েছি এখানে, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো আর কি। জি স্যার, ঠিক আছে। এখন এখান থেকে একটা বের করে নিলাম আমি, তাহলে এখানে sin টু দি পাওয়ার m থাকলো একটা সাইন, আর এখানে একটা সাইন আছে, আর এই মাইনাসটা বাইরে বের করে দিয়েছি, প্লাস করে দিয়েছি। তাহলে এই সাইন আর সাইন মিলে সাইন স্কয়ারকে 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি। তাহলে গুণ করে দিলে কি হবে, cos টু দি পাওয়ার n মাইনাস 2 sin টু দি পাওয়ার m একটা আসবে, আর একটা হচ্ছে cos টু দি পাওয়ার m n sin টু দি পাওয়ার m, কিছুর জন্য এখানে 2 2 কেটে যাবে, তাই না। তো আমরা যদি ফর্মুলা ফলো করি তাহলে এই n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 এটার সাথে যখন এটা গুণ করছি তখন cos টু দি পাওয়ার n মাইনাস 1 আর sin টু দি পাওয়ার m, আমাদের এখানে sin টু দি পাওয়ার m cos টু দি পাওয়ার n কে ছিল i m n লিখেছিলাম। তাহলে এখানে যদি n মাইনাস 2 থাকে তাহলে আমরা কি লিখবো, i m n মাইনাস 2 লিখবো না। তাই এটাকে লেখা হয়েছে, এটা যখন এটার সাথে এটাকে নেওয়া হচ্ছে, এটা গুণ করে দুটো টার্ম হবে, আমি সংক্ষেপে লিখে ফেলেছি এটা i m n মাইনাস 2, আর এটা দিয়ে এটাকে যখন গুণ করে দিব তখন ওটা i m n হবে। এই i m n কে আমরা পক্ষান্তর করে নিয়েছি, এই এখানেও i m n আছে, পক্ষান্তর করে তোমার যেটা আমরা পেয়েছি এটা ইম্পর্টেন্ট, এই জন্য একটু ভালো মতো দেখছি আমরা। তো তাহলে দেখো ওই imn কে পক্ষান্তর করে নিলে মাইনাসটা হয়ে গেছে প্লাস, এরকম n মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 imn, আর এই পাশে থাকছে cos টু দি পাওয়ার n মাইনাস 1 x sin টু দি পাওয়ার m প্লাস 1 x ডিভাইডেড বাই m প্লাস 1, আর এখানে ছিল n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 im n মাইনাস 2। কারণ m প্লাস 1 দিয়ে উভয় পক্ষকে যদি গুণ করে দিই তাহলে নিচের m প্লাস 1 m প্লাস 1 m প্লাস 1 উঠে যাবে, আর এখানে লসাগু করলে m প্লাস 1 প্লাস n মাইনাস 1 1 1 কেটে গেলে খালি m প্লাস n থাকবে। তাহলে m প্লাস n imn cos টু দি পাওয়ার n মাইনাস 1 x sin টু দি পাওয়ার m প্লাস 1 x প্লাস n মাইনাস 1 থাকছে উপরেরটা, m প্লাস 1 চলে গেছে এইটা। এখন এই m প্লাস n দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করে দিই আমরা, তাহলে imn সমান পাচ্ছি এরকম cos টু দি পাওয়ার n মাইনাস 1 x sin টু দি পাওয়ার m প্লাস 1 x ডিভাইডেড বাই m প্লাস n, আর এটারও n মাইনাস 1 এর নিচে m প্লাস n। এটাই হচ্ছে আমাদের সেই রিডাকশন ফর্মুলা। এখন কথা হচ্ছে যে আমরা তখন ভেঙেছিলাম হচ্ছে তোমার cos কে, আমরা যদি sin কে ভাঙি যে sin টু দি পাওয়ার m মাইনাস 1 নিব, আর cos sin একটা বাইরে বের করে দেব, cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin আসে, আসুক একটা মাইনাস, অসুবিধা নাই। তো আমরা এভাবেও লিখতে পারি, তাহলে এইভাবে মানে এটা সেকেন্ড ওয়েতে আছে যে এভাবেও একইভাবে এভাবেও আমরা করতে পারি, ওই সিমিলার প্রসেসে করলে পারে আমাদের যেটা আসে এখানে একটা মাইনাস আসে sin টু দি পাওয়ার m মাইনাস 1 x cos টু দি পাওয়ার n প্লাস 1 x ডিভাইডেড বাই m প্লাস n প্লাস m মাইনাস 1 ডিভাইডেড m প্লাস n, শুধু ওইখানে এরকম ছিল im n মাইনাস 2 আর এক্ষেত্রে আসবে im মাইনাস 2n। হ্যাঁ, দিস ইজ দ্য রিডাকশন ফর্মুলা। যে কোনোটা পরীক্ষা যদি আসে, যে দুটোর যে কোনো একটা যদি তোমরা করো, যেটা করবা সেটাই হবে আর কি, বোথ ইজ রাইট। হ্যাঁ, দুটোর যেটা করে দিবা সেটাতেই মার্কস পাবা যদি sin টু দি পাওয়ার m cos টু দি পাওয়ার n এর রিডাকশন ফর্মুলা আসে। এখন তোমাদের পরীক্ষাতে আমি এটা দেখলাম যে ওই রিডাকশন ফর্মুলা বের করে, হ্যাঁ, তোমার অনেক সময় যে লিমিটও দেয়া থাকে যে রিডাকশন ফর্মুলা 0 টু π/2 তে এটা রিডাকশন ফর্মুলা বের করো। তাহলে এটা আমি ওই একই রকম ভাবে পুরোটাই করেছি, কিন্তু এখানে লিমিট গুলো বসিয়ে দিয়েছি। লিমিট বসিয়ে দেওয়াতে বাম দিকে যে ঝঞ্ঝাটটা ছিল ওইটা আর থাকেনি, একই ফর্মুলা, জাস্ট খালি তোমার এখানে যে টার্ম অতিরিক্ত ছিল ওইটা থাকে না, এরকম একই জিনিস তোমরা একটু দেখে নিও আর কি, মানে এখানে সময় ব্যয় করলে আমাদের আরো বেশি সময় লেগে যাবে। হ্যাঁ, তো এটারও সেকেন্ড ওয়ে আছে যে তোমরা যে কসকে ভেঙে বা সাইনকে ভেঙে যে কোনো একটা ভেঙে করতে পারো। এটার ক্ষেত্রে আমরা সাইনকে ভেঙে করেছি, হ্যাঁ, তো এটার ক্ষেত্রে ওই রকমই এসছে আর কি। তাহলে imn এর সাইন, এটার ক্ষেত্রে আমরা দুটো রিডাকশন ফর্মুলা পাই, একটা হচ্ছে তোমার সাইনকে ভেঙে, একটা কসকে ভেঙে। দুটো রিডাকশন ফর্মুলাই কিন্তু সমান, যেহেতু imn কে ভেঙে এটা করা হয়। তো
এখন এখন ধরো যে ইউজিং দ্য রিডাকশন ফর্মুলা এরকম বের করতে বলে, অনেক সময় এরকম লিমিট দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না। হ্যাঁ, তো ইউজিং দ্য রিডাকশন ফর্মুলা, এটার যে রিডাকশন ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ব্যবহার করে এটা আমাদের করতে বলেছে। তাহলে এটার যে রিডাকশন ফর্মুলা সেটা আমরা বের করেছিলাম, এইটা যেটা দিয়ে করবা সেটা দিয়েই হবে, যে কোন দুটোর যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো আমরা সেই এটা একটা রিডাকশন ফর্মুলা ইউজ করলাম, বা চাইলে দুটো রিডাকশন ফর্মুলাই তোমরা একসাথে ইউজ করতে পারো। তো এটা ধরো আই এম এন এর জন্য এইটা আমরা জানি। এখন আই এম এন একটা ড্যাশ লাগিয়েছি আমি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ড্যাশ লাগালাম হচ্ছে 0 to π/2 দিলাম। তো এটা হচ্ছে যে লিমিট দেওয়া নেই, লিমিট দেওয়াটার জন্য আমি একটা ড্যাশ লাগিয়েছি, এটা প্রাইম মনে করো না, জাস্ট একটা নামকরণ আর কি। সেটা 0 to π/2 খালি বসিয়েছি। এখানে 0 to π/2 যদি লিমিট বসাই, 0 বসালে 0, π/2 বসালেও 0, কারণ কি যে cos π/2 এর মান 0 আর sin 0 এর মান 0, তাহলে এই পার্টটা আমার থাকছে না, থাকছে এই অংশটুকু। তো এখন m সমান 4 আর n সমান যদি 5 হয়, তাহলে আমরা পাই cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 5। তাহলে এই রিডাকশন ফর্মুলায় যদি আমরা বসাই, ধরো i 4 5, তাহলে এটা 5 - 1 ডিভাইডেড বাই 4 + 1, দেখো 5 - 1 ডিভাইডেড বাই 4 + 1, i4 5 - 2 মানে হচ্ছে i3। তো এইভাবে আমরা আবার এইটাকে আরেকবার কমাতে পারি, আরেক ধাপ। এইভাবে ফাইনালি আমরা যেটা পাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে এক সময় ইয়াটা আমার ভ্যানিশ হয়ে যাবে আর কি। তো ওটা ক্যালকুলেশন করলে এরকম 4/5 3/5 এরকম আসে, 0 to π/2 sin টু দি পাওয়ার 4 cos x dx। হ্যাঁ, তো এটাকে আমরা একটু আগে যেরকম ইন্টিগ্রেশন ওটা ইউজ করে এইভাবে আমরা করে দিতে পারি। অথবা তোমরা যদি মনে করো যে দুটো রিডাকশন ফর্মুলায় ব্যবহার করবা, m এর n এর দুটোকেই কমাবা, কমিয়ে নিয়ে আসলেও এরকম ধরনেরই হবে। যেভাবে করো না কেন তোমাদের অঙ্ক হবে, অসুবিধা নেই। এইবার যদি ডিভাইডেড আকারে থাকে, এটাও তোমাদের পরীক্ষায় এসেছে বলে আমি এখানে ইনক্লুড করেছি, যদি ডিভাইডেড বাই আকারে থাকে জাস্ট একটাকে মাইনাস করে উপরে তুলে নিয়ে যাবা, তারপরে একই স্টাইলে করে দিতে হবে। করে দিলে এখানে একটা তোমার যে প্রবলেমটা আসে আর কি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এদিকে আমাদের কি বলে যে এই পাশে যে টার্ম, সে টার্মটা দেখা যাচ্ছে যে বড় চলে আসে। কিরকম? যেমন ধরো আমরা শুরু করেছিলাম IMN দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে ডান পাশে আমরা IMN+2 পেয়ে যাই আর IMN পাই M+2, কিন্তু রিডাকশন ফর্মুলার নিয়ম হচ্ছে যে তার চাইতে লোয়ার অর্ডারের তোমার ইন্টিগ্রেশন হতে হবে। তো আমরা এখানে একটু টেকনিক খাটাই যে IMN+2 টাকে বাম পাশে নিয়ে চলে যাই আর IMN টাকে ডান পাশে পার করে দিলে যে তোমার যে IMN+2 সমান এরকম ধরনের একটা ফর্মুলা আসে। এটা দেখো একদম ইজি করে করা আছে। তো আমরা এটাকে IMN যদি বানাতে চাই, তাহলে n কে কি দিয়ে রিপ্লেস করতে হবে? n কে যদি n-2 দিয়ে রিপ্লেস করি আর কি, তাহলে -2 + 2 কেটে যাবে, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে n-2 এখানে আমরা বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে কি হবে? এটা IMN হয়ে যাবে, যে রিপ্লেসিং n/n-2, তাহলে এখানে n এর জায়গায় n-2 দিয়ে দিই, আর যেখানে যেখানে n আছে সেখানে সেখানে n-2 দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, তাহলে তোমার যেটা পাওয়া যায় এটাই হচ্ছে IMN বা রিডাকশন ফর্মুলা হয়ে যায় আমাদের উপরে আর নিচে পাওয়ারের জন্য, sin টু দি পাওয়ার m cos টু ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার m এর জন্য। এগুলো খুবই ইজি, তোমরা দেখলে বুঝতে পারবে, একদম সহজ করে করা আছে। এখন এটাও সিমিলার আর কি, যে তোমার এটা আমি হোমওয়ার্ক দিয়েছি তোমাদের জন্য, যে sin টু দি পাওয়ার m cos টু দি পাওয়ার m দুটো নিচে আছে, এটাও একইভাবে তোমরা করার চেষ্টা করবা। তারপরে এরকম বলেছে যে obtain the reduction formula for cos to the power m cos nx dx and hence evaluate cos cube x cos 7x dx। এটা তোমাদের কোন একটা সালে পরীক্ষায় এসেছে। তো আমরা এই ধরনের রিডাকশন ফর্মুলা ইতিপূর্বে করেছি, ওই একই স্টাইল এটাও করা হয়েছে, একটা রেখে দিয়েছি আর একটাকে তোমার আমরা ইন্টিগ্রেট করেছি, যে cos টু দি পাওয়ার mx কে রেখে দিয়েছি আর cos nx কে ইন্টিগ্রেট করেছি, ইন্টিগ্রাল বাই পার্ট করে দেখা যাচ্ছে যে আমরা ফাইনালি তোমার
যে আই এম এন সমান ধরো এরকম ধরনের একটা ফর্মুলা পাই, এটাই রিডাকশন ফর্মুলা। আর এই রিডাকশন ফর্মুলাকে আমরা পরবর্তীতে আর কি সেকেন্ড পার্টের জন্য ইউজ করেছি আর কি। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমরা সেকেন্ড পার্ট এটা ইভালুয়েট করার জন্য ব্যবহার করেছি। এটা আশা করি তোমরা করতে পারবা আর কি, যে আই 3 7 এখানে 3 আর এখানে হচ্ছে 7, এটাকে এই একই স্টাইলে ভেঙে দিলে এরকম হয় আর কি। তোমরা করো, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করো, যে ফাইনালি এরকম হয়। তো আমার করার ভিতরে কোনো ভুল থাকতে পারে ক্যালকুলেশনে, তোমরা একটু যত্ন সহকারে ক্যালকুলেশনটা চেক করবা। তোমরা আছো? জি স্যার। জি স্যার আছে। কিন্তু আমার সময় তো ওভার হয়ে গেছে আর কি। তো এইরকম ধরো যে ওই রিডাকশন ফর্মুলা ব্যবহার করে এটা বের করতে দেয়া ছিল, এটাও আমি করেছি, তুমি দেখো আর কি ক্যালকুলেশনটা খুব কঠিন না, ইজি করে করা আছে। তো আমি মোটামুটি আশা করছি যে রিডাকশন ফর্মুলা যেগুলো আছে সেগুলো আজকে আর কি রিডাকশন ফর্মুলা যতদূর পর্যন্ত আছে এগুলো তোমরা করে নিবা বা দেখে নিবা। আমি সামনের দিনে শুরু করব হচ্ছে তোমার গামা বিটা ফাংশন থেকে আর কি, ওকে। আর আজকে যে পেজগুলো যেগুলো তোমাদের দেয়া হয়নি আর কি, হ্যাঁ, কিন্তু আমি করলাম সেই পেজগুলো তোমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। তো সময় যেহেতু পার হয়ে গেছে, ভালো থাকো সবাই, আশা করি সামনের সপ্তাহে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।